আমি জানি না যে এটা যখন আমরা এমএফএন ট্যারিফে এমএফএন বেসিসে কমাবো তখন ইউএস কতটুকু লাভবান হবে। দ্যাটস এ বিগ কোশ্চেন, ইম্পোর্টটা বাড়বে কিনা। এবং জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু ওই স্কোপও নাই যে ইউএস যেমন করে দিল এমার্জেন্সি অ্যাক্ট, একটা 1970 এমার্জেন্সি অ্যাক্ট আছে, সেটা আন্ডারে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে বিভিন্ন কান্ট্রির উপর যেটা করলো সেটা সে করতে পেরেছে অ্যাক্টের কারণে। কিন্তু আমাদের তো এরকম কোনো অ্যাক্ট নেই ইউএসের সাথে আমরা সিঙ্গেল মানে সিঙ্গেল কান্ট্রির জন্য ট্যারিফ রিডাকশন করতে পারবো। তাহলে একমাত্র উপায় হলো ইউএসের সাথে এফটিএ করা। কারণ এফটিএ করতে গিয়ে ইউএসের সাথে তো অনেকদিন ধরে টিকপাতে আলোচনা করেছি। ইউএস কোন প্রথমেই বলেছে, যখনই আমরা এইসব চিন্তা করেছি, যে তখনই বলেছে যে ইউ আর নট রেডি ফর এফটিএ, your policies are not ready for FTA. There is no question on having FTA with Bangladesh. That is the answer we got. তাই সেটাই তো প্রবলেম। ইউএসের সাথে এফটিএ করা তো সোজা না। আমি মসিদ ভাই তো অনেকগুলো পয়েন্ট বলেছেন এবং এগুলো আসবেই, মানে ইউএসের সাথে এফটিএ করে এগুলো আসবে। এবং এটা জাপানের আমি জাপানের সাথে এখন নেগোশিয়েট করছি এবং ইপিএ নেগোশিয়েট করছি, সেখানে অনেক কিছু কভার করছে এবং ভেরি স্ট্রিংজেন্ট। ওগুলোতে আমাদের কিন্তু পলিসিগুলোতে অ্যালাইন করতে হবে আমরা যদি চাই। তাই জাপানের সাথে করতে পারি, তারপর হয়তো ইউএসের সাথে চিন্তা করতে পারি, তার আগে না। তো প্রবলেম তো 90 ডেজের মধ্যে ওই রেসিপ্রোকাল ট্যারিফটা বাংলাদেশের জন্য চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম যদি একই ফর্মুলা ইউজ করে। ফর্মুলা তো রেসিপ্রোকাল ট্যারিফ না, ফর্মুলা হলো হাউ টু ব্রিং দি ট্রেড ব্যালেন্স জিরো। দ্যাটস এ ফর্মুলা, দ্যাটস এ সিম্পল ফর্মুলা অফ দ্যাট অফ ইউএস, মানে দি ইউজ বাই ট্রাম্প। এখন জিনিসটা দেখেন যে ইউএসের ইয়েটা হলো বলছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কন্ট্রিবিউশন কমে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস দি রিয়ালিটি। এটা কেউ অস্বীকার করতে পারবে না। হাই ইনকাম কান্ট্রিতে যত আমরা ডেভেলপ হবো ততই আমাদের সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন বাড়বে। দ্যাট ইজ দি রিয়ালিটি। এবং হাই ইনকাম কান্ট্রিতে অ্যারাউন্ড 70% সার্ভিস সেক্টরের মানে কন্ট্রিবিউশন, আর হলো আমেরিকার কন্ট্রিবিউশন 76%। তো এটা তো রিয়ালিটি, এটা তো অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস এ ইস্যু। এবং যেটা মুসফি স্যারও বলছিলেন যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ সেটা দিয়েই ট্রেড হবে এবং সেটা হলে ওয়েলফেয়ার বাড়বে। যেটা ইউএস করেছে সেটা হলো, সেটা যদি গিয়ে আমরা কিচ্ছু করতে পারে কোনো পজিটিভ রেজাল্ট আসবে না। আর অনেকে আবার বলছেন যে 37% হলে যেটা যেহেতু ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, চায়নার উপর হাই ডিউটি, আমরা হয়তো লাভবান হবো। আমার কিন্তু অনেক সন্দেহ আছে। যেমন চিন্তা করেন 37%, যেটা আমি অনেক জায়গায় বলেছি যে এটা কীভাবে এটা অ্যাবজর্ব করবে কি। নর্মাল যেটা আমরা থিওরিতে চিন্তা করি যে ইম্পোর্ট ডিউটি অলওয়েজ অ্যাবজর্ব করে কনজিউমার, তো কনজিউমার তো এটা অ্যাবজর্ব করতে পারবে না, এমনিতেই ইম্পোর্ট অনেক কমে যাবে। তারপরে এটা অ্যাবজর্ব করবে কে। যদি কনজিউমার পুরোটাই অ্যাবজর্ব করতো তাহলে বাংলাদেশের হচ্ছে একটু বেটার পজিশন থাকতো, সেটা হবে না। কিন্তু এটা যদি কোনো না কোনোভাবে এক্সপোর্টের উপরে ঘাড়ে চাপে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে 37% অ্যাবজর্বই করতে পারবে না কোনো এক্সপোর্টার। তারপরে যদি একটা ফর্মুলা মানে বের করার চেষ্টা করছে রিটেলাররা, 1/3, কনজিউমার 1/3, 1/3, রিটেলার 1/3 এবং এক্সপোর্টার 1/3, তাহলে বাংলাদেশের উপর 37% 12% পড়বে। তা আমার গার্মেন্টসের যারা এক্সপোর্টার আছেন তাদের কাছে আমার প্রশ্ন, 12% কি গার্মেন্টস এক্সপোর্টাররা অ্যাবজর্ব করতে পারবেন? সেটা কিন্তু বিরাট প্রশ্ন, এটাই প্রশ্ন। এটা যদি অ্যাবজর্ব না করতে পারি তাহলে আমাদের যেটা প্রবলেম এই ট্যারিফ বসলে সেটা হলো যে আমরা কিন্তু আমাদের এক্সপোর্টটা অনেক ড্রাস্টিক্যালি কমে যাবে। আর ড্রাস্টিক্যালি কমে গেলে আবার ট্রেড ব্যালেন্স শূন্যর দিকে চলে যাবে, তখন আবার দেখা যাবে যে আমরা কোনো রেসিপ্রোকাল ট্যারিফ বসবে না আর কি। তার কারণ ওটা তো ট্রেড ব্যালেন্স, রেসিপ্রোকাল ট্যারিফ না। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের অনেকে হয়তো আমরা বলি আমাদের অনেক ধরনের সাপ্লিমেন্টারি ডিউটি আছে, হ্যাঁ আছে, কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমাদের ইম্পোর্ট ওয়েটের এভারেজ কত জানেন? সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি সব সহ অনলি 6% আমাদের ইম্পোর্ট। আর এখন আমেরিকা যেটা করছে সেটা হলো 2% তো আছেই, প্লাস 10% সবার জন্য, অতএব তাদের হচ্ছে 12%। ইম্পোর্ট এটের এভারেজ হয়ে যাবে 12%, আমাদের 6%। তা আমরা কীভাবে তাদের সাথে এটা ইয়ে করবো, মানে মোকাবেলা করবো? দ্যাটস এ বিগ কোশ্চেন। সেটা আমাদের জন্য একটা বিরাট প্রবলেম যে এটার রেসপন্স কি হতে পারে সেটা বের করা খুব কঠিন, খুবই কঠিন। এবং যদি এই শুল্কটা বসে তাহলে কিন্তু আমাদের আসলে এক্সপোর্টের জন্য খুবই একটা প্রবলেমে পড়বো, এটা আমরা জানি। এখন আমার কাছে যেটা মনে হয় যে একমাত্র উপায় সেটা হলো আলোচনা করা, এবং আমি জানি যে আমাদের সরকার এখন আলোচনা শুরু করেছেন।
ইউএসটি আর এস্টিন ইউএসটি বোধহয় এখানে আছেন, আমি জানি না কী আলোচনা হচ্ছে, আরও হয়তো আলোচনা হবে। আলোচনায় বুঝে যাবে যে ইউএস আসলে কী যেতে পারে আর কি, হ্যাঁ কী চায়। কারণ আমার কাছে মনে হয় না বাংলাদেশি যে টার্গেট ফর্মুলায় বসে গেছে, এটাই হলো প্রবলেম। ফর্মুলায় না বসলে কোনো প্রবলেম ছিল না, যদি অন্যভাবে চিন্তা করতো তাহলে প্রবলেম ছিল না। আপনি চিন্তা করেন যে যাদের সাথে ইউএসের যে ট্রেড সারপ্লাস আছে সেখানেও তো এই ফর্মুলায় রেসিপ্রোকাল ট্যারিফটা নেগেটিভ এসছে। আমি দেখেছি হিসাব করে কোনো জায়গায় 5,000 নেগেটিভ মাইনাস। তাহলে কি এটার অর্থ কি ইউএস 5,000 ট্যারিফ ইম্পোজ করে ওই দেশের উপরে? না, সে তো বলছে আমি 2% করি। আর কিন্তু কোন ফর্মুলায় ইউএসএ ইম্পোজ করে, মানে ইউএসএ ইম্পোজ করে ওই দেশের উপরে 5,000% ডিউটি। অতএব এই ফর্মুলার যেটা ইমপ্লিকেশনটা খুব হাই, কিন্তু এটার রেসপন্স কী হতে পারে এটা বের করা খুব কঠিন। সেটাই হলো আমার কাছে মনে হয়েছে। এবং সেটা হলো যে ইমপ্লিকেশনটা আমাদের আমি একমাত্রই যেটা বলি সেটা হলো আলোচনা করতে হবে, কী আসলে ইউএস আমাদের কাছে কী চেতে পারে সেটা চিন্তা করতে হবে, তারপরে আমাদের অ্যাকশনগুলো নেওয়া দরকার।